আচ্ছা, আসলে সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা ডিজাইন অফ ওয়ান ওয়ে স্ল্যাব, মানে ওয়ান ওয়ে স্ল্যাবের আমরা একটা ডিজাইন শিখবো। তাছাড়া তোমাদের টু ওয়ে স্ল্যাবের একটা ডিজাইন আছে, সেটা আমরা অল্টারনেটিভ মেথডে আমরা হচ্ছে ওই ডিজাইনটা শিখবো আর কি। সো দেখা যাক, আজকে আলোচনা করা যাক ওয়ান ওয়ে স্ল্যাব নিয়ে। সো ওয়ান ওয়ে স্ল্যাব আসলে কাকে বলে, তোমরা হয়তো বা আমাদের আগের একটা কোর্স ছিল তোমাদের ডিটেলস অফ কনস্ট্রাকশন, ওখানে তো ওয়ান ওয়ে স্ল্যাব নিয়ে আমরা আলোচনা করছি, বা ওয়াফেল স্ল্যাব বা বিভিন্নটা টু ওয়ে স্ল্যাব কখন হয় এটা নিয়ে। সো আরেকবার একটু রিভিউ করা যাক আর কি। সো কোশ্চেন থাকতে পারে যে ডিফারেন্স বিটুইন ওয়ান ওয়ে অ্যান্ড টু ওয়ে স্ল্যাব, এটা একটা কমন কোশ্চেন। সো দেখা যাক কি হয়। তো দেখো এখানে একটা নর্মাল একটা স্ল্যাব দেওয়া আছে, স্ল্যাবে এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে আমাদের উইথ, যেটাকে আমি লেন্থ আর বি দিয়ে প্রকাশ করলাম। সো আমরা জানি যদি এল বাই বি এর রেশিও গ্রেটার দেন অর ইকুয়াল টু হয় সেটাকে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব বলতে পারি। আর যদি লেস দেন হয়, 8 হবে না, এটা বি হবে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলি আমরা টু ওয়ে স্ল্যাব বলি আর কি। সো ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে যেটা হয়, তোমাদের ওয়ান ওয়ে স্ল্যাব যদি আমরা খাতারায় দেখি, খাতার ক্ষেত্রে ওয়ান ওয়ে স্ল্যাব হলে দেখো আমাদের শেপটা কি হয়, শেপটা এই টাইপের শেপ হতে পারে, ঠিক আছে। সো সিলিন্ড্রিক্যাল টাইপের শেপ হয়। আর আমাদের টু ওয়ে স্ল্যাব যখন হয় তখন আমাদের ডিশ লাইক কার্ভেচার একটা শেপ হয়। এখন লোড ট্রান্সফারটা কোন দিকে হয়, ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে লোড ট্রান্সফারটা দেখা যায় হচ্ছে জাস্ট হচ্ছে শর্ট ডিরেকশনের দিকে হয়, শর্ট ডিরেকশনের দিকে হয়। এবং টু ওয়ে ক্ষেত্রে কি হয়, আমাদের লোড ডিস্ট্রিবিউশন বোথ ডিরেকশন, বোথ ডিরেকশন বলতে যেটা বুঝাচ্ছি যে আমাদের চতুর্দিকে হচ্ছে আমাদের লোডটা ট্রান্সফার হতে থাকে, ঠিক আছে। সো ওয়ান ওয়ে স্ল্যাব আর টু ওয়ে স্ল্যাবের মধ্যে এটা একটা বেসিক পার্থক্য। আর একটা হচ্ছে আমাদের লোড ক্যালকুলেশন। দেখো এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে, এটা একটা ওয়ান ওয়ে স্ল্যাব, সেই ক্ষেত্রে এই বিমে কতটুকু লোড যাবে এবং এই বিমে কতটুকু লোড যাবে এটা আমাকে দেখা লাগবে। সো আমি এই ক্ষেত্রে যেটা হয় দেখা যায় যে এই রেক্ট্যাঙ্গুলার দিয়ে আমি যদি হাফ ভাগ করে দিই, এই পোর্শনের লোডটা যাবে এই বিমে এবং এই পোর্শনের লোডটা যাবে কোন বিমে, এই বিমে যাবে। কিন্তু টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে যেটা হয়, টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে আমরা এই বরাবর 45 ডিগ্রি করে আমরা ভেঙে নিই। সো দেখা যাচ্ছে যে এই ট্রাপিজয়েডালের লোডটা কোথায় পড়বে, এখানে পড়বে, এই ট্রায়াঙ্গেলের লোডটা এখানে পড়বে, সিমিলারলি এই ট্রাপিজয়েডাল লোডটা এখানে পড়বে এবং ছোট্ট ট্রায়াঙ্গেলের লোডটা এখানে পড়বে। সো বুঝে যাচ্ছে যে এখানে হচ্ছে চারটা বিমে হচ্ছে আমার লোডটা ডিস্ট্রিবিউট হয়ে আসবে। সো কোশ্চেন থাকতে পারে যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ওয়ান ওয়ে অ্যান্ড টু ওয়ে স্ল্যাব। সো এখানে অল্প এটা একটা দুইটা তিনটা চারটা ডিফারেন্স দেওয়া আছে এবং আমরা আশা করি তোমরা ডিফারেন্সগুলো বুঝতে পারবে আর কি। এখন নেক্সট ব্যাপারে আমরা ডিজাইনের ব্যাপারে যাই। সো একটা ওয়ান ওয়ে স্ল্যাব যখন হয়, আমরা ওয়ান ওয়ে স্ল্যাবের আসলে থিকনেসটা কিভাবে মেজার করি, থিকনেস বলতে কি বোঝায় যে আমাদের স্ল্যাবটা কতটুকু পুরুত্বটা আসলে কত, 5 ইঞ্চি আর 6 ইঞ্চি হচ্ছে আমাদের 7 ইঞ্চি, এই জিনিসটা আমাদেরকে জানা লাগবে। সো আমাদের এসিআই কোডে কতগুলা ফর্মুলা দেয়া আছে এবং ফর্মুলা কি কন্ট্রোল, ডিফ্লেকশন কন্ট্রোল। ডিফ্লেকশন কন্ট্রোল বলতে আসলে কি বোঝায় এটা আমি ক্লাসে তোমাদের সাথে বিস্তারিত একটু আলোচনা করব। জাস্ট নর্মাল ভাষায় বলি একটু, যে ডিফ্লেকশন কন্ট্রোল মানে হচ্ছে লোড, এখানে আমাদের ফর্মুলাগুলো এমন ভাবে দেয়া আছে যাতে আমাদের স্ল্যাবে কোনো প্রকার ডিফ্লেকশন চোখে না লাগে। এখন দেখো স্ল্যাব থিকনেস এসিআই কোডের কি কি বলা আছে, যদি আমাদের সিম্পলি সাপোর্টেড স্ল্যাব হয়, আমাদের যদি স্ল্যাবটা সিম্পলি সাপোর্টেড হয় সেই ক্ষেত্রে আমাদের থিকনেস হবে L/20। সিম্পলি সাপোর্টেড বলতে আমি কি বুঝাচ্ছি, ধরো যে এখানে একটা স্ল্যাব আছে, এখানে একটা সিম্পলি সাপোর্টেড আছে, এখানে সিম্পলি সাপোর্টেড আছে। সো সেক্ষেত্রে ক্লিয়ার ডিস্টেন্স যাই হয় এটা হচ্ছে আমার L/20 হবে। ওয়ান এন্ড কন্টিনিউয়াস বলতে কি বুঝাচ্ছে, ধরো ওয়ান এন্ড কন্টিনিউয়াসটা আমরা পরে আসতেছি, ওয়ান এন্ড কন্টিনিউয়াস L/24 হবে, বথেন এন্ডের কাছে L/28 এবং ক্যান্টিলিভার কাছে L/20 হবে। এখন আসো আমরা আমাদের বুঝে নিই যে ওয়ান এন্ড বথ এন্ড কন্টিনিউয়াস বলতে কি বুঝায়। ধরো এখানে একটা স্ল্যাব প্যানেল দেয়া আছে, স্ল্যাব প্যানেলে দেখা যাচ্ছে এখানে একটা বিম আছে, এখানে সিমিলার একটা বিম আছে, এখন একটা বিম আছে এবং এই পোর্শনটা হচ্ছে আমাদের, এখানে দেখো এই পাশে কোনো বিম নাই। সো আমরা জানি যে এক পাশে বিম আছে আর এক পাশে কিছু না থাকলে আমরা সেটাকে কি বলতে পারি, এটা ক্যান্টিলিভার। সো এটা আমাদের ক্যান্টিলিভার বিম, এটা নিয়ে ক্যান্টিলিভার স্ল্যাব, এটা নিয়ে আমাদের হচ্ছে কোনো প্রকার সন্দেহ নেই, যেহেতু এই পাশে কোনো বিম নেই, এক পাশে শুধু বিম আছে। এখন দেখা যায় এই ক্ষেত্রে কি হয়, আমরা যদি আমাদের হাতের দিকে খেয়াল করি, আমাদের ডান হাতটা যদি বাড়ায় এবং দেখা যাচ্ছে যে এই স্ল্যাবের জন্য, অনলি এই স্ল্যাবের জন্য তার ডান পাশে আমার কিছু আছে, মানে ওয়ান এন্ড, মানে একটা এন্ডে স্ল্যাব কন্টিনিউয়াস আছে কিন্তু আরেক এন্ডে স্ল্যাব আছে না, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ওয়ান এন্ড কন্টিনিউয়াস। সো এই ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, জাস্ট এই স্ল্যাবের জন্য ফর্মুলা হবে L/24, ক্যান্টিলিভার জন্য ফর্মুলাটা কি আসবে L/20। এবং এটার ক্ষেত্রে দেখি, এই স্ল্যাবের ক্ষেত্রে যদি আমি দেখি, এটা আমি ক্রস দিয়ে স্টার দিয়ে বুঝাইলাম, দেখা যাচ্ছে এই পাশে ডান পাশেও একটা পোর্শন আছে এবং আমাদের এখানে সিমিলারলি বাম পাশে একটা পোর্শন আছে। সো এই স্ল্যাবটা হচ্ছে আমাদের বথ এন্ড কন্টিনিউয়াস। সো আমি আশা করি তোমরা বুঝতে পারবে যে ওয়ান এন্ড কন্টিনিউয়াস আমরা কিভাবে বুঝাবো, বথ এন্ড কন্টিনিউয়াস কিভাবে বুঝাবো এবং ক্যান্টিলিভার স্ল্যাব আমাদের কিভাবে বুঝা লাগবে। সো স্ল্যাবের থিকনেস বের করা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই।
ঠিক আছে। স্ল্যাবের থিকনেসের ফর্মুলা কিন্তু এটা দিয়ে হয় না, আমাদেরকে মোমেন্ট দিয়েও জাস্টিফাই করা লাগবে। মোমেন্ট দিয়ে জাস্টিফাই বলতে কি বুঝাই, যে আমাদের স্ল্যাবে যেই পরিমাণ মোমেন্ট আসবে ওই মোমেন্টটাকে আসলে সে রেজিস্ট করতে পারবে নাকি পারবে না। স্ল্যাবের থিকনেস তো এটা ডিফ্লেশনের জন্য কন্ট্রোল করতেছে, কিন্তু মুভমেন্টের জন্য কন্ট্রোল করবে কিনা, মানে ক্র্যাকের জন্য কন্ট্রোল করবে কিনা, সেই জন্য মুভমেন্টের জন্য আমাদের দেখা লাগে। আমরা যেন মুভমেন্টের ফর্মুলার জন্য একটা ফর্মুলা তোমরা শিখছিলাম যে এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। সো এখানে দেখতেছো এখানে একটা ডি আর একটা পার্ট আছে, আমরা যদি এখানে সবকিছু জানি তাহলে মুভমেন্ট থেকে আমরা এখানে আবার ডিটা বের করতে পারবো। তোমরা ডিজাইনের ম্যাথে যেমন আমরা এটা করছিলাম না, রো এফ ওয়াই বি ডি স্কোয়ার ওয়ান মাইনাস সামথিং, সো এখান থেকে আমরা ডিটা কন্ট্রোল করতে পারবো। সো আমরা মেনলি হচ্ছে ফার্স্টটা হচ্ছে এভাবে হচ্ছে ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য আমরা ফর্মুলাগুলো বের করে নিব। আশা করি আমরা এটুকু বুঝতে পারছি যে ওয়ান এন্ড কন্টিনিউয়াস, বোথ এন্ড কন্টিনিউয়াস এবং ক্যান্টিলিভার বলতে কি বুঝায়। আমি বলতেছি কি যে এই থিকনেস গুলাই হচ্ছে থিকনেস না, মানে এই থিকনেস গুলাই শেষ না, আমাদেরকে মোমেন্টের জন্য আমাদের থিকনেস বের করে দেখা লাগবে যে থিকনেস গুলা ঠিক আছে নাকি নাই। সো আজ দেখা যাক। এখানে একটা জিনিস বলছে, যদি আমাদের থিকনেস 6 ইঞ্চি থেকে ছোট হয় সেই ক্ষেত্রে সেটাকে 0.25 রাউন্ডিং আপ করা লাগবে। সেটা বলতে কি বুঝায়, 6 ইঞ্চির ছোট, মনে করো আমার একটা থিকনেস আসলো 5.25 বা 25 না, আমি বললাম 5.27 একটা থিকনেস আমার বের হইলো। সো সেই ক্ষেত্রে আমি এরকম 5.27 থিকনেস দিয়ে দিব না, আমাকে বলছে 0.25 এ রাউন্ড আপ করতে, তার মানে আমি সেটাকে 5.5 ইঞ্চি থিকনেস ধরবো। সিমিলারলি যদি 6 ইঞ্চির বেশি আসে, যেমন হচ্ছে ধরো হচ্ছে 6.45 আসলো, সেক্ষেত্রে রাউন্ড আপ করে কি করা লাগবে, আমাকে 7 ইঞ্চিতে নিয়ে যাওয়া লাগবে, অথবা 6.9 তো আমরা দিই না, আমরা 6.7 এর দিয়ে রাখবো। সেটা বুঝা গেল। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের মিনিমাম টেম্পারেচার বার যেটা বলা হয়েছে যে আমাদের যে আমরা যে রেনফোর্সমেন্টটা দেই, রেনফোর্সমেন্টটাতে আমাদের দেখো আমাদের একটা স্ল্যাব যখন রাখি, স্ল্যাবটা তো হিউজ পরিমাণ সারফেস এরিয়া, সেখানে টেম্পারেচারের সাথে সাথে এখানে শ্রিঙ্কেজ আসে, যাতে টেম্পারেচারের শ্রিঙ্কেজের জন্য কোনো ক্র্যাক না আসে। আমি ফ্লেক্সার বলতেছি না, আমি বলতেছি টেম্পারেচারের কারণে শ্রিঙ্কেজ বা টেম্পারেচারের কারণে এক্সপানশনের জন্য কোনো ক্র্যাক না আসে, সেখানেও আমাকে রেনফোর্সমেন্ট দেওয়া লাগে। এবং ওই রেনফোর্সমেন্টটা কি সেটা পরে আসতেছি, যদি আমি 40 KSI বা 50 KSI রড ইউজ করি সেক্ষেত্রে আমাকে এখানে রেনফোর্সমেন্ট দেওয়া লাগবে 0.002 ইন্টু বিটি। বি কে নর্মালি আমরা 12 ইঞ্চি ধরে নিই এবং টি হচ্ছে আমাদের স্ল্যাবের থিকনেস। যদি 60 KSI এর হয় সেখানে হচ্ছে 0.0018 বিটি। এখানে একটা ইম্পর্টেন্ট একটা কথা আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ইম্পর্টেন্ট কথাটা বলছে দ্য মিনিমাম ফ্লেক্সারাল রেনফোর্সমেন্ট ইজ নট বি লেস দেন টেম্পারেচার অর শ্রিঙ্কেজ বার। মিনিমাম ফ্লেক্সার মানে আমরা মোমেন্টের দিয়ে আমরা যে ফ্লেক্সারাল রেনফোর্সমেন্টটা বের করি সেটা অবশ্যই আমাদের এই রেনফোর্সমেন্ট থেকে বেশি আসতে হবে, এর থেকে ছোট হতে পারবে না। ছোট হইলে আমাকে এই স্ল্যাবের রেনফোর্সমেন্টটা দেওয়া লাগবে। আরো ডিটেলে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবং দেখো একটা স্ল্যাব আছে, স্ল্যাবে আমরা রড দিচ্ছি, রডের এখানে স্পেসিং আছে। এখন দেখো এখানে স্পেসিং এর কথা বলা আছে, এখন বলা আছে এসিআই কোডে যে আমাদের স্পেসিংটা অবশ্যই 5T থেকে বেশি হতে পারবে না। 5T মানে একটা স্ল্যাবের থিকনেস যদি 5 ইঞ্চি হয় তাহলে স্পেসিং কত আসবে, 15 ইঞ্চি। মানে আমি একটা স্ল্যাবে কোনো ক্ষেত্রে 16 ইঞ্চি বা 17 ইঞ্চি স্পেসিং দিতে পারবো না। তাছাড়া একটা আছে স্ল্যাবের স্পেসিং 18 ইঞ্চির বেশি হতে পারবে না, মানে স্ল্যাবের রডের স্পেসিং আমি 18 ইঞ্চির বেশি দিতে পারবো না, অথবা 5T এর বেশি দিতে পারবো না, অবশ্যই তার নিচে দেয়া লাগবে। সো আশা করি তোমরা স্পেসিং, টেম্পারেচার, রেনফোর্সমেন্ট বারটা বুঝে গেছে। জাস্ট নর্মাল ফর্মুলা, আমরা জাস্ট টেম্পারেচার বারটা কত রেনফোর্সমেন্ট ইউজ করছি সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এখন ছোট্ট একটা ম্যাথ করা যাক। ম্যাথটা আমার পুরোটাই করা আছে, মোটামুটি জাস্ট টেম্পারেচার বারটা আমি আসলে বের করে চেক করি নাই, এখানে পুরো বারটাই করা আছে। দেখো এখানে কি দেয়া আছে, একটা স্ল্যাব প্যানেল দেয়া আছে। স্ল্যাব প্যানেলের এই পাশে কি আছে, এই পাশে একটা নর্মাল একটা ওয়াল আছে, এখানে একটা স্ল্যাব আছে, এখানে এইটা হচ্ছে একটা 12 ইঞ্চির বিম দেয়া আছে, এখানে আবার স্ল্যাব আছে, এখানে একটা ওয়াল আছে, এবং এখানে হচ্ছে একটা ক্যান্টিলিভার স্ল্যাব আছে। সো ব্যাপারটা কি হচ্ছে যে এখানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা হচ্ছে, ভালো মতো দেখো, এটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে 12 ফিট, সিমিলারলি সেন্টার টু সেন্টার হচ্ছে 12 ফিট, এবং এখানে ক্যান্টিলিভার ডিস্টেন্সটা হচ্ছে আমার 6 ফিট দেয়া আছে। সো ফার্স্ট স্টেপ আমাকে কি হতে হবে, এবং এটা দেয়া আছে আমাদের 27 ফিট। প্রথম স্টেপটা হবে আমাকে বের করা লাগবে যে সেটা কি আমার 1 ওয়ে স্ল্যাব নাকি হচ্ছে আমার হচ্ছে 2 ওয়ে স্ল্যাব, এই জিনিসটা আমাকে বের করা লাগবে। সো তোমাদের কাছে একটা কোশ্চেন হলো যে এই ক্যান্টিলিভার স্ল্যাবটা 1 ওয়ে নাকি 2 ওয়ে, 1 ওয়ে অর 2 ওয়ে, এটা তোমাদের কাছে কোশ্চেন হবে। এটাকে L/B করলে যেটাই হতো, আমি যদি এটাকে 27 না 26 6 ফিট না দিয়ে অন্য কিছু দিতাম, তোমাদের কাছে নর্মাল কোশ্চেন, ক্যান্টিলিভার স্ল্যাব কি 1 ওয়ে নাকি 2 ওয়ে, এটা আমাকে কেউ ভিডিও দেখলে আমাকে গ্রুপেও লিখতে পারো, ক্যান্টিলিভার স্ল্যাব কি 1 ওয়ে স্ল্যাব নাকি 2 ওয়ে স্ল্যাব, এটা আমাকে বলতে পারো।
এখন 1A আর 2A এর ক্ষেত্রে দেখো এল বাই বি করলাম, এল বাই বি করে কি পাইলাম আমি এখানে, যে 27 ফিট আছে এখানে আর 12 ফিট, দেখা যায় 2.25, এটা গ্রেটার দেন 2। সো এটা বলতে পারলাম হচ্ছে 1A স্ল্যাব। এখন আসলে আমরা থিকনেস নিয়ে আলোচনা করি। সো ফার্স্টে দেখতে বলতে পারো যে এখানে কোনটা, এটা হচ্ছে আমার 1 এন্ড কন্টিনিউয়াস, কারণ এটার এই পাশে কিছু নাই, জাস্ট এই পাশে দুইটা স্ল্যাব আছে। এটা কি হবে, এটা আমার বোথ এন্ড কন্টিনিউয়াস, কারণ এই পাশে আছে আবার এই পাশেও আছে। এবং এইটা কি হবে, এটা হচ্ছে নর্মাল ক্যান্টিলিভার। সো আমরা ফার্স্টে 1 এন্ডের জন্য হিসাব করি। এখন একটা জিনিস দেখো, এখানে আমাদের এল বাই 24, এই ফর্মুলাতে এলটা হচ্ছে আমার ক্লিয়ার স্প্যান, এটা ক্লিয়ার হইতে হবে। সো দেখো এখানে পুরোটা সেন্টার টু সেন্টার হচ্ছে 12 ফিট, কিন্তু এখানে দেখো 10 ইঞ্চির একটা ওয়াল আছে, 10 ইঞ্চি ওয়ালের এখানে আবার কতটুকু আছে, শুধুমাত্র 5 ইঞ্চ। এখানে একটা 12 ইঞ্চি আছে, কিন্তু এখানে আছে অনলি 6 ইঞ্চ। সো এখানে 12 ইন্টু 12 করে আমি সেটাকে ইঞ্চিতে নিয়ে গেলাম। 10/2 কেন করলাম, কারণ এখানে ওয়াল আছে, সেটাকে হাফ করে দিলাম। এবং 12/2 করলাম, কারণ এটা হচ্ছে সেন্টার টু সেন্টার থেকে। সো এখানে আমি ক্লিয়ার স্প্যানটা পেয়ে গেলাম, সেটা কত 133 ইঞ্চ। সো টি বাই এল বাই 25 করে কত পাইলাম, 5.54 ইঞ্চ পাইলাম। এটা হচ্ছে আমার থিকনেস, এটা কিন্তু ডি না, এটা হচ্ছে আমার থিকনেস। সিমিলারলি বোথেন যখন কন্টিনিউয়াস বলতেছি আমি, বোথেন কন্টিনিউয়াসের জন্য আমি সিমিলার জিনিসই করলাম। এটার জন্যই যেহেতু দুই পাশে সিমিলার জিনিস, আমি 133 পাইলাম এবং ফর্মুলা এল বাই 28 পাইছি। একটু আগে ফর্মুলা দেখাইছি, কত পাইছি 4.75 ইঞ্চ। তো 4.75 ইঞ্চ পাওয়া গেল। এখন হচ্ছে আমাদের ক্যান্টিলিভারের জন্য 67 ফিট পাইলাম, এল বাই 10 6.7 ইঞ্চ। আসলে ফর্মুলাগুলো কোথা থেকে আসছে, ফর্মুলাগুলো হচ্ছে এই তিনটা ফর্মুলাই লিখলাম। এখন আমাদের বলছে একটা ডিজাইন করতে বলছি আমি, এবং ডিজাইন কোনটার জন্য করছি বলছি, এখানে ফ্লোর ফিনিশ আছে আমার 25 PSF আছে স্ল্যাবের উপর, এবং লাইভ লোড আছে 100 PSF। ডিজাইন ফর বোথ এন্ড কন্টিনিউয়াস মানে হচ্ছে আমি শুধুমাত্র বলছি যে আমার এই স্ল্যাব প্যানেলটা আমাকে ডিজাইন করে দিতে, মানে এটা তো আমরা থিকনেস বের করে ফেলছি, আমার এটার হচ্ছে তোমার রেইনফোর্সমেন্টটা ক্যালকুলেশন করে আমাকে বের করে দিতে, আর কিছুই আমি বলি নাই। সো এখন আমরা অন্য কিছুতে যাওয়া যাক। এখন দেখো আমাদের এসিআই কোডে আমরা দেখো, আমরা মোমেন্টের জন্য ফর্মুলাকেই যেতাম, সিম্পলি সাপোর্টের জন্য WL²/8, এই জিনিসটা আমরা ডাইরেক্ট জানতে পারতাম, কিন্তু আমরা কি পারবো এখানে, যেহেতু দেখো এখানে একটা ওয়াল আছে, এখানে একটা বিম আছে এবং একটা ওয়াল আছে, কিন্তু এখানে ক্যান্টিলিভারের কারণে এইটাও আমাদের একটা ফিক্স সাপোর্ট হিসেবে কাজ করতেছে, এবং এইটাও একটা ফিক্স সাপোর্ট হিসেবে আমাদের কাজ করতেছে। সো এখানে অবশ্যই কি আসবে, একটা পজিটিভ মুভমেন্ট আসবে। আমরা যদি এটাকে নেগেটিভ ধরি, তাহলে এটা হচ্ছে পজিটিভ মুভমেন্ট, একটা নেগেটিভ মুভমেন্ট আসবে। এখন এখানে আসলে ফর্মুলাগুলো কি হবে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের নিলসনের বইয়ে তোমরা 12.10 ফিগার 12.10 এখানকার ফর্মুলাগুলো কি হবে সেগুলোর জন্য কোএফিসিয়েন্টের মান দেয়া আছে। দেখো আমরা যখন WL²/8 বলি, তার মানে কোএফিসিয়েন্টের মান কত 1/8, সেটা হচ্ছে 1/8, এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্টের মান। এখন দেখো এটার জন্য করছি, এখানে যেহেতু এটা জাস্ট ওয়ালের উপর স্ল্যাবটা আছে, তাই এটা সিম্পলি সাপোর্ট হিসেবে আছে, এই জন্য এখানে 0, এটা 1/11, এখানে হচ্ছে 1/10 মানে এই পোর্শনে, এবং ওইটার জন্য 1/11, 1/16, 1/11, এবং ক্যান্টিলিভারের জন্য আমরা জানি WL²/2, সেই জন্য এটা হচ্ছে হাফ। সো এখন দেখো আমাদেরকে বের করতে বলছে শুধুমাত্র এই পোর্শনটার জন্য কাজ করতে বলছে। সো এই জন্য আমাদের কাজ করা লাগবে কি 1/16, 1/11 আর 1/11 নিয়ে। এখন আমি নেগেটিভ আর পজিটিভ মুভমেন্টগুলা বের করে নেই। তার আগে হচ্ছে তোমাদের কি কিছু মিস করলাম আমি, হ্যাঁ। সো আমি এতটুকু পর্যন্ত আসলাম, আমাকে নেগেটিভ এবং পজিটিভ মুভমেন্ট বের করতে হবে। যেহেতু এখানে ডাব্লিউ আসছে, WL² কি আসবে, এটার জন্য WL²/11, আর পজিটিভ কি আসবে WL²/16, আমাকে ডাব্লিউ গুলা বের করা লাগবে। এখানে দেখো আমরা ডাব্লিউ কি দিছি 25 PSF দিছি, 100 PSF দিছি, স্ল্যাবের থিকনেসের কারণে তো সেখানে একটা সেলফ ওয়েট থাকবে না, একটা সেলফ ওয়েট থাকবে, স্ল্যাবের থিকনেসের কারণে একটা সেলফ ওয়েট থাকবে। এখন দেখো আমরা বোথ এন্ড কন্টিনিউয়াসে 5.75 ইঞ্চ পাইছি, সেটাকে 5 ইঞ্চিতে রাউন্ড আপ করে নিছি। আমরা জানি যে 0.25 আমাদের রাউন্ড আপ করা লাগে, একটু আগে দেখাইছিলাম। সেটা আমরা এতটুকু আমরা করে নিলাম। সেলফ ওয়েট কি হবে, দেখো এখানে 5 ইঞ্চির একটা স্ল্যাব আছে, আমরা কংক্রিটের ইউনিট কত জানি 150 PSF, এটা কংক্রিটের ইউনিট ওয়েট। সো 5 ইঞ্চি আছে, এবং এটা দেখো এটা ফিটে আছে, তো 5 কে 12 দিয়ে ভাগ করে সেটা ফিট নিয়ে 150 দিয়ে গুণ করলাম, সেটা হচ্ছে কংক্রিটের সেলফ ওয়েট। সো আমরা ফর্মুলা জানি 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড। সো 1.2 এর সাথে ফ্লোর ফিনিশ ওয়ান কাইন্ড অফ হচ্ছে ডেড লোড, আমরা সেলফ ওয়েটের সাথে ফ্লোর ফিনিশটা যোগ করে দিছি, এটা কি সেলফ ওয়েট, এটা হচ্ছে ফ্লোর ফিনিশ। এবং 1.6 এর সাথে লাইভ লোডটা যোগ করলাম, কত পাইছি 265 PSF, সেটাকে 1000 দিয়ে ভাগ করে আমি 0.265
KSF এ নিয়ে আসলাম। সো আশা করি আমরা ডাব্লিউ মান কিভাবে বের করছি, টোটাল লোড যেটাকে আমরা ডাব্লিউ বলি, এটা আমরা বের করে নিলাম। এখন দেখা যাক আমাদের মুভমেন্টগুলো কি কি আসে। নেগেটিভ মুভমেন্টের জন্য WL²/11, এখানে এলটা আমি ক্লিয়ার স্প্যানে এত ফিট আসলো 11.08। এটা কিভাবে আসলো সেটা কিছুই না, এটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত ক্লিয়ার। WL²/11 করে কত পাইলাম, 2.95 কিপ ফিট। এই জিনিসটা আমি পাইছি 2.95 কিপ ফিট। এবং এম পজিটিভ মুভমেন্ট কত পাইছি আমি, WL²/16 যেটা হচ্ছে 2.03 কিপ ফিট। এই জিনিসটা আমি পাইলাম। এখন আসলে আমাদের থিকনেস চেক করা লাগবে, যে আসলে আমি যে থিকনেস 5 ইঞ্চি ধরছি, এটা এখানে ম্যাক্সিমাম মুভমেন্ট কত, এই মুভমেন্টটা সে আসলে নিতে পারবে নাকি নিতে পারবে না, এই জিনিসটা আমাকে চেক করা লাগবে। তো চেক করার ফর্মুলাটা আসলে কি, খাতা এখানে শেষ হয়ে আসছে, তো এই খাতা বাদ। স্যার এখানে কি লেখা আছে, উই হ্যাভ টু চেক দ্য ডেপথ অফ দ্য স্ল্যাব, যেটা আমি হচ্ছে 5 ইঞ্চি ধরছি। ইফ ইট ক্যান রেজিস্ট দ্য ম্যাক্সিমাম মুভমেন্ট কত পাইলাম আমি, প্রায় 3 কিপ ফিট পাইছি, বা 2.95। সো দেখো আমরা কি চাই, আমরা চাই আমাদের স্ল্যাবে অবশ্যই কি দিব, আমরা রেইনফোর্সমেন্ট 0.75 রবি দিব। FMC 4 KSI এবং FOI 60 KSI আমি ধরে নিলাম ম্যাথের জন্য। সো রোম্যাক্স এর মান 0.021 আসলো, রবির মান আসলো, আমরা বের করে নিছি। মুভমেন্টের জন্য আমরা এরকম একটা ফর্মুলা জানতাম, ঠিক আছে। এখানে 0.59 নিয়ে প্যানিক করার আসলে কিছু নাই। 0.59টা কিভাবে আসছে, এটা আছে কিছুই না, হচ্ছে ওই যে আলফা আর বিটা ছিল, এই মানগুলো বসাইলে হচ্ছে এই টাইপের একটা মান আসে আর কি। সো ডি এর মান কত আসে আমি এটা দেখি না, ডি এর মান অবশ্যই তোমাদের 5 ইঞ্চি থেকে ছোট হয়ে আসার কথা এখানে, মানে টি এর মান বের করতে হলে D+1 ইঞ্চি করা লাগতো, সেটা অবশ্যই 5 ইঞ্চি থেকে ছোট আসার কথা। তোমরা একবার নিজের একটু ক্যালকুলেশন করে চেক করে নিবা। সেটা হচ্ছে আমাদের স্টেপ। দেন হচ্ছে আমাদের কি বের করা লাগবে, আমাদের তো যেটুকু ডি বের করলে হবে না, আমাদেরকে রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করা লাগবে। আচ্ছা, আমরা প্রথমে পজিটিভ মুভমেন্টের জন্য রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতে যাচ্ছি। সো পজিটিভ মুভমেন্টের এম এর মান কত ছিল, এম এর মান ছিল আমাদের 2.03 কিপ ফিট, 2.03 কিপ ফিট ছিল। সো এখানে আমরা এ এর মান ধরছি 1, এস এর মান ধরছি। সো এখান থেকে জাস্ট নর্মালি আমরা ক্যালকুলেশন করে দেখলাম কত আসলো, 0.128 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এখানে ডি এর মান দেখা না 4 ইঞ্চি বসেছি, কেন 4 ইঞ্চি বসেছি, কারণ 5 হচ্ছে আমাদের টি থেকে 1 ইঞ্চি আমাদের ক্লিয়ার কভার বাদ দেওয়া লাগবে। স্ল্যাবের ক্ষেত্রে ক্লিয়ার কভার হচ্ছে আমাদের 1 ইঞ্চ, সেটা আসলো আমাদের 4 ইঞ্চ। সিমিলারলি আমরা এ এর জন্য ক্যালকুলেশন করে পাইলাম 1.88। দেখো আমি ধরছিলাম 1, আসলো আমার 0.188। সিমিলারলি এস এর জন্য ক্যালকুলেশন করে পাইছি 0.115। পরবর্তীতে আমি আর এ এর ক্যালকুলেশন করি নাই। তার মানে হচ্ছে আমাদের পজিটিভের জন্য বটমের রেইনফোর্সমেন্ট দেওয়া লাগবে 0.115 পাউন্ড ইঞ্চি স্কোয়ার পার ফিট। সেটা পজিটিভের জন্য আমি বের করছি। এখন চলো আমরা নেগেটিভের জন্য বের করি। নেগেটিভের মোমেন্ট কত ছিল, 2.95, যেটাকে আমি 3 ধরে নিচ্ছি। সো সিমিলারলি এখানে এ ইকুয়াল 1 ধরছিলাম। সো করে পাইছি কত, 0.19 ইঞ্চি স্কোয়ার পার ফিট। সেটাকে এর করার জন্য দেখো ধরছিলাম 1, আসলো 0.28। সো এর মান আবার 0.28 ধরে এস এর মান পাইছি 0.172 ইঞ্চি স্কোয়ার পার ফিট। সো আমাদের দেখো একটা পাইলাম 0.172 ইঞ্চি স্কোয়ার পার ফিট। মোমেন্ট ডায়াগ্রামটা কেমন ছিল, এরকম ছিল। সো দেখো পজিটিভের জন্য আমাকে রেইনফোর্সমেন্ট কোথা দেওয়া লাগবে, নিচে দেওয়া লাগবে, কতটুকু দেওয়া লাগবে, নিচে দেওয়া লাগবে 0.115। এবং এটার জন্য কোথায় দেওয়া লাগবে, উপরে দেওয়া লাগবে কত, 0.172। এই জিনিসটা দেওয়া লাগবে, উপরে অলওয়েজ বেশি দেওয়া লাগে। এই যে আমি এই জিনিসটা এখানে লিখছি, দেখো তোমাদের আসলে রেইনফোর্সমেন্ট হচ্ছে, এটা মোমেন্টের জন্য আমি দেখাইছি, এটা আসলে নিচে না, এটা উপরে না, এটা হচ্ছে ডায়াগ্রামের জন্য কোথায় কি দেওয়া লাগবে। আলটিমেটলি তো এই 1.115টা নিচে দেওয়া লাগবে এবং 0.175টা উপরে দেওয়া লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে স্ল্যাবের জন্য, এটা মোমেন্টের জন্য দেখাইছি আর কি। এখন আমরা দেখতেছি কি, আমরা বটমে কতটুকু দিব, বটমে আমরা দিব 0.115। এই জায়গাটা একটু ক্রিটিক্যাল, এই জিনিসটা দেখা লাগবে। দেখো 0.115 কি ছিল, ইঞ্চি স্কোয়ার পার ফিট, মানে পার ফিট মানে হচ্ছে কি, আমরা 0.115 দিব 12 ইঞ্চিতে, তাহলে 1 কততে দিব, 12 বাই এত। তাহলে আমরা জানি #3 বারের এরিয়া, আমরা তো আর এত বারের এরিয়া না, #3 বারের এরিয়া হচ্ছে 0.11। তাহলে 0.11 মানে #3 বার 0.11 বার কত ইঞ্চি পরপর দিব, 11 ইঞ্চি পরপর। মানে একটা স্ল্যাব যদি থাকে নিচে, স্ল্যাবের নিচে আমরা 11 ইঞ্চি পরপর হচ্ছে এক একটা রেইনফোর্সমেন্ট দিব। কয় ইঞ্চি পরপর, 11 ইঞ্চি পরপর, ঠিক আছে। দেখো আমাদের এস ম্যাক্স ছিল 18 ইঞ্চির বেশি হতে পারে না, 5T মানে হচ্ছে 15 বেশি হতে পারবে না। এস কি ছিল, নট গ্রেটার দেন 5T, নট গ্রেটার দেন
18। দেখো এগুলো সবগুলো এখানে 11 থেকে হচ্ছে বড় আছে, সো প্রবলেম নাই। এখানে এটা আমি বের করলাম, নিচেরটা দিব 11 ইঞ্চি পরপর দিব। এখন একটা জিনিস হচ্ছে এখানে সবচেয়ে ক্রিটিক্যাল একটা পার্ট, এই পার্টটা সবচেয়ে ক্রিটিক্যাল। আমরা যে দেখো আমরা যে বটমে রেইনফোর্সমেন্টগুলো দেই, এখানে একটা রেইনফোর্সমেন্ট দেই, এখানে একটা রেইনফোর্সমেন্ট দেই, এখানে একটা রেইনফোর্সমেন্ট দেই। এখানে কয়টা রেইনফোর্সমেন্ট? একটা, দুইটা, তিনটা। যেটা হবে একটা রেইনফোর্সমেন্টের পরে আরেকটা রেইনফোর্সমেন্ট আমাকে ক্র্যাঙ্ক করা লাগে। মানে হচ্ছে দেখো এখানে একটা বটম রেইনফোর্সমেন্ট, এখন একটা বটম রেইনফোর্সমেন্ট, এখন একটা বটম, এখানে একটা বটম, কিন্তু একটার পর একটা কি করা লাগে? ক্র্যাঙ্ক করে আমাদের উপরে পাঠিয়ে দেয়। দেখো উপরে পাঠানো মানে কি? এটা আমাদের যদি আমি জাস্ট এভাবে দেখাই, এটা যদি আমাদের ভিউ হয়, এটা যদি আমাদের টি হয়, এই রেইনফোর্সমেন্টটা এখানে এসে উপরে চলে যায়, ঠিক আছে? তো দেখো এখানে কি আসলো, সো দেখো তাহলে আমাদের এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা কত হবে? 11 11 কত? 22 ইঞ্চি না? 11 কত হবে? 22 ইঞ্চি। সো এখানে যদি আরেকটা উপরে থাকে তাহলে দেখো এখানেও থাকবে কত ইঞ্চি? 22 ইঞ্চি। এখন দেখো এই 11 11 22 ইঞ্চির মাঝখানে উপরে আমি রেইনফোর্সমেন্ট প্রোভাইড করছি কত? 22 ইঞ্চিতে। এখানে এই বারগুলো কত ইঞ্চি? আশা করি এই জিনিসটা একটু ক্রিটিক্যাল। দেখো এখানে 22 ইঞ্চি, এখান থেকে 22 ইঞ্চি, 22 ইঞ্চির মাঝখানে এটা তো নিচে প্রোভাইড করা আছে, কিন্তু ভেঙ্গে যখন উপরে দিচ্ছে তখন উপরেও প্রোভাইড করে ফেললাম না? দেখো উপরে আমি তখন প্রোভাইড করে ফেলছি কি #3 বার, মানে হচ্ছে 0.11 এখানে প্রোভাইড করে দিছি আমি, মানে টপে প্রোভাইড করছি আমি কত? 0.11, কিন্তু কত ডিস্টেন্স পর পর? 22 ইঞ্চি পর পর। এই জিনিসটা মনে রাখবে, 22 ইঞ্চি পর পর। তো দেখো 22 ইঞ্চি পর পর দিছি 0.11, 1 ইঞ্চি পরে দিছি। এখন 12 ইঞ্চিতে আমি কত দিছি? 0.06 ফিট, ইঞ্চি স্কোয়ার পার ফিট, ঠিক আছে? এতটুক দিছি 12 ইঞ্চি পর পর। মানে টপে আমি বটম থেকে এনে টেনে উপরে এনে দিছি, মানে বটমে যা ছিল তার থেকে কিছুটা এনে আমি উপরে প্রোভাইড করে দিছি। কিন্তু আমাকে 0.06 কি আমি বটমে টপে দিব? এটা তো টপে দিলাম, কিন্তু আমি যদি এতটুক দিব না, আমাকে টপে দেয়া লাগতো কত? দেয়া লাগতো 0.17, আমাকে 0.17 দেয়া লাগতো আমার, কিন্তু আমি দিছি মাত্র 0.06। সো বাকিটা কাকে বলে? বাকিটাকে আমাদের বলা হয় এক্সট্রা টপ। এটা হচ্ছে 0.1 ইঞ্চি স্কোয়ার পার ফিট, এতটুকু রেইনফোর্সমেন্ট আমাকে দেয়া লাগবে। সো আমরা এখন দেখি যদি 0.1 ইঞ্চি স্কোয়ার পার ফিট এটাকে যদি আমরা ভাগ করি 12 ইঞ্চিতে দিই কত? সরি, 0.1 ইঞ্চি স্কোয়ার পার ফিট। সো আমরা দেখি #3 বার 11 ইঞ্চি পার পার হচ্ছে একটা এক্সট্রা টপ দেওয়া লাগবে। এক্সট্রা টপ বলতে কি বুঝাচ্ছে? এখানে যদি দেখি, দেখো এখানে একটা বটম বার আছে, এটা পুরাপুরি আছে, এখানে একটা বার এভাবে ক্র্যাঙ্ক করে উপরে চলে গেছে, ঠিক আছে? এভাবে ক্র্যাঙ্ক করে উপরে চলে গেছে, এখানে আছে আরেকটা বটম বার এখানে ক্র্যাঙ্ক করে চলে গেছে। দেখো এটা হচ্ছে টপ পোর্শন, এটা হচ্ছে আমাদের টপ পোর্শন। সো এটা কিন্তু আবার বটম, এটা কিন্তু বটম বার, এটা টপ বার, এটা বটম, এটা আবার বটম, এটা আবার টপ। সো আমি বলছি একটা এক্সট্রা টপ দিব। এক্সট্রা টপ কতটুকু দিব? 11 ইঞ্চি পর পর দিব। সো আমি কোথা কিভাবে দেব? সেটা হচ্ছে এই বটম বারটা যেখানে আছে বটম বারটার উপরে দিয়ে দেবো। যদি আমি দেখাই, তুমি আমার এক হাতে তো আমি তোমাদের মোবাইল ধরে রাখছি। সো দেখো এখানে একটা বটম বার আছে, তোমাদের একটা জিনিস এনে দেখাই, দেখো ভালো মতো দেখো, এখানে 3টা জিনিস রাখছি আমি। সো দেখো এখানে 3টা বটম বার আছে, এই বটম বারটা স্ট্রেট চলে যাবে, মানে এটা নিচে থাকবে, এটা ক্র্যাঙ্ক হবে না। এই বটম বারটা কি আসবে এখানে বেঁকে, এই বটম বারটা লাল যে কলমটা আছে এটা এখানে বেঁকে এখানে উপরে আসবে, ঠিক আছে? এভাবে থাকবে, মানে এখানে ক্র্যাঙ্ক হয়ে উপরে আসলো। আবার এটা থাকলো, তার পাশে যদি আমি তোমাদের আরেকটা মার্কার রাখি, তার মানে এই দুইটা কি আমার ক্র্যাঙ্ক, এই দুইটা বেঁকে উপরে আসলো। সো তাহলে আমার এক্সট্রা টপটা কোথায় দেবো? এক্সট্রা টপ দেবো এই বটম বারের উপরে, এখানে একটা এক্সট্রা টপ থাকবে, এই বটম বারের উপরে একটা 0.11 বার থাকবে। সিমিলারলি এটার উপরে একটা এক্সট্রা টপ থাকবে। দেখো তাহলে কি আসলো, এটা ক্র্যাঙ্ক করে তো উপরে আসলো, এখানে একটা বার আছে অলরেডি, এটা হচ্ছে ক্র্যাঙ্কের জন্য উপরে আছে, এখানেও ক্র্যাঙ্কের জন্য উপরে আছে। সো দেখা যাচ্ছে যে এই বারটার জন্য এখানে একটা বার থাকবে, দাঁড়াও, এই বারটার উপরে এখানে একটা বার থাকবে এবং এই বারটার উপরে এখানে একটা বার থাকবে। সো দেখো টপে বার আছে কোথায়? এখানে একটা, দুইটা, এটা ক্র্যাঙ্কের জন্য এখানে একটা বার আছে, এর জন্য এখানে বার আছে। বটমেও সিমিলার 4টা বার আছে, একটা, দুইটা, তিনটা, 4টা বার থাকবে, কিন্তু এই দুটো হচ্ছে সেপারেটলি ক্র্যাঙ্ক করে গেছে। সো ওইটা হচ্ছে মেইন পার্থক্যটা আর কি। আমি আশা করি তোমাদের ক্লাসে আরো ডিটেলসে বুঝাতে পারবো। সো এতটুকু ম্যাথ আসলে শেষ হয় নাই, আমাকে আরেকটা জিনিস চেক দেওয়া লাগতো যে AST ইকুয়াল হচ্ছে
0018 বিটি থেকে আসলে তোমাদের এই যে বারগুলা বের করছে এগুলো ঠিক নাকি না এটা আমি আসলে চেক দিয়ে দেখাই না, কালকে ক্লাসে যখন করবো তখন হচ্ছে আমরা দেখবো। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো, আসলে ক্লাসে করলে তোমাদের বুঝে হবে, কালকে ক্লাসটা লেন্দি হবে, সবাই একটু মেন্টালি প্রিপারেশন থাকো আর আমরা যাতে এটা বুঝতে পারি। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।